আচ্ছা, হিট ট্রান্সফার, হোয়াট ডু উই মিন বাই হিট ট্রান্সফার? কেউ বলতে পারবে হোয়াট ডু উই মিন বাই হিট ট্রান্সফার? হ্যাঁ বল। ট্রান্সফার অফ হিট ফ্রম আ হট বডি টু আ কোল্ড বডি। আচ্ছা, হিট যে ট্রান্সফার হবে, হিট কি কি মেথডে ট্রান্সফার হতে পারে? ওকে, সো একটা প্রসেস হচ্ছে কন্ডাকশন, একটা প্রসেস হচ্ছে কনভেকশন, গুড, আর একটা প্রসেস হচ্ছে রেডিয়েশন। তাহলে এই তিনটে মেথডে হিট ট্রান্সফার হতে পারে, রাইট? নাও কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, মেটালের ক্ষেত্রে কোনটা দেখতে পাই? কন্ডাকশন। সো ইটস মোস্টলি সিন ইন কেস অফ মেটালস। আচ্ছা বলতো ফ্লুইডের ক্ষেত্রে কোনটা দেখতে পাই? কনভেকশন। আচ্ছা, তাহলে কি আমরা গ্যাসেও কনভেকশনই দেখতে পাই? ওকে, রেডিয়েশনের ক্ষেত্রে কি দেখতে পাই? না, রেডিয়েশনের ক্ষেত্রে অল বলবো না, অল বলাটা ঠিক হবে না, মানে আমরা আইদার ভ্যাকিউমে দেখতে পাই বা আমরা কোনো গ্যাসের মধ্যে দেখতে পাই। ইজ দ্যাট ক্লিয়ার? গ্যাস কিভাবে, দেখো কথাটা একটু ভালো করে বুঝতে হবে যে গ্যাস কেন রেডিয়েশন বলছি। গ্যাসের মধ্যে অ্যাকচুয়ালি কনভেকশনই হয়, তবুও গ্যাসকে কেন রেডিয়েশন আনলাম? ধর আমাদের যে চারিপাশের অ্যাটমসফিয়ার আছে ওইটা পার করে তো সানলাইট আমাদের সারফেসের উপরে আসছে, তাহলে অ্যাটমসফিয়ার পার করে সানলাইট আসছে, রাইট? তার মানে নিশ্চয়ই যদি অ্যাটমসফিয়ার পার করে সানলাইট আসতে হয়, তখন ওখান থেকে তো আমি কনভেকশনের থ্রু দিয়ে সানলাইটটা আর্থের গ্রাউন্ডে পাচ্ছি না, তাহলে ওটা নিশ্চয়ই গ্যাসের মধ্যে দিয়ে আসছে। সেই জন্য লিখছি আইদার গ্যাস অর কোনো ভ্যাকিউম। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আজকের চ্যাপ্টারে আমরা কি করব? আজকের চ্যাপ্টারে এই মোডগুলোকে আমরা খুব ডেপথে জানবো। ওকে, বিশেষ করে কন্ডাকশনটাকে আমরা ভীষণ ডেপথে জানবো, মানে এইটা আমাদের আজকের ফার্স্ট প্রায়োরিটি, সব থেকে ডেপথে জানার জিনিস। নেক্সট আমরা ডেপথে জানবো রেডিয়েশনকে। কনভেকশনের বিশেষ কিছু ডেপথে জানার নেই। ওকে, ফার্স্ট উই উইল স্টার্ট উইথ কন্ডাকশন। যা আমি বোর্ডে করব আমি সেগুলো তোমার খাতায় দেখব। আজকে আমরা স্টার্ট করব কন্ডাকশনের সাথে। আচ্ছা, কন্ডাকশনের বেসিক আমরা জানি, কি বলতো বেসিক কন্ডাকশনে কেউ আইডিয়া আমাকে দে? এনিওয়ান? হ্যাঁ দে। সবগুলোই হট বডি টু কোল্ড বডি, তারপরে সবগুলোতেই কাইনেটিক এনার্জি ট্রান্সফার হয়, দুটোর মধ্যে, রেডিয়েশনে হয় না। এনিওয়ান এলস? হ্যাঁ, দুটো বডি কন্ট্যাক্টে থাকবে। আচ্ছা, কনভেকশনও তো দুটো বডি কন্ট্যাক্টে থাকে, তাই না? কনভেকশনে দুটো বডি কন্ট্যাক্টে থাকে না? হ্যাঁ, কিন্তু তার মানে কিছু তো ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা কি? আচ্ছা, এটা বেসিক লেআউট। ধর এটা হচ্ছে একটা স্কুলের স্যারের টেবিল। ওকে, আমাদের বিভিন্ন বেঞ্চে এরকম রো রো করে বাচ্চারা বসে থাকে, রাইট? এইখানে একটা বাচ্চা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এভাবে বাচ্চা বসে আছে। ধর এইটা হচ্ছে বাচ্চা নাম্বার 1 2 3 4 5 6 7, রাইট? আমার কাছে একটা খাতা আছে, আমি হচ্ছে টিচার, তাহলে আমি হচ্ছে সোর্স। ইজ দ্যাট ক্লিয়ার? তোদের সবার খাতা নিয়েছিলাম, খাতা চেক করছি, চেক করে খাতাগুলো আমি ফেরত দিচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? আমি খাতাটা দিতে চাই 7 নম্বর বাচ্চাটাকে। কন্ডাকশানে কি করি? কন্ডাকশানে এই খাতাটা আমি 1 নম্বর বাচ্চাকে দিই, তারপরে 1 নম্বর বাচ্চা কি করে? 2 নম্বরকে দেয়, 2 নম্বর বাচ্চা। সো কন্ডাকশন প্রসেসটা হচ্ছে তার মানে ওয়ান আফটার দি আদার, তাই না? তার মানে একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের সাথে ঠিক নেক্সট পার্টিকেলের সাথে কন্ট্যাক্টে থাকে, এইভাবে গ্র্যাজুয়ালি হিটটা ট্রান্সফার হয়, রাইট? আচ্ছা, কিন্তু এখানে কি পার্টিকেলের অ্যাকচুয়াল মুভমেন্ট হচ্ছে? ধর তুই চেয়ারে বসে আছিস, আমি তোকে খাতা দিলাম, তুই খাতাটা নিয়ে পরের চেয়ারে দিয়ে দিই, তুই কি অ্যাকচুয়ালি মুভ করলি? তোর হাতটা মিন পজিশন থেকে মুভ করলো, আবার আগের জায়গায় চলে এলো, রাইট? তার মানে তুই তো অ্যাকচুয়ালি মুভ করিসনি, কে মুভ করেছে? তোর হাতটা অ্যাকচুয়ালি মুভ করেছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কেস হচ্ছে, এটা হচ্ছে দ্য কেস অফ কন্ডাকশন। নেক্সট কেস করব কেস অফ কনভেকশন। কনভেকশনে কি হবে? 1 2 3 4 5 6 7। আমি খাতাটা কি করব? প্রথমে খাতাটাকে আমি দেবো 1 নম্বর বাচ্চার কাছে, তারপরে 1 নম্বর বাচ্চা কি করবে? গুড, 1 নম্বর বাচ্চা উঠে হেঁটে গিয়ে 7কে দিয়ে দেবে, রাইট? তার মানে কি হলো ব্যাপারটা? তার মানে এখানে কি 1 নম্বর বাচ্চার অ্যাকচুয়াল মুভমেন্ট হলো?
হলো, তাহলে ও কী করলো, ও খাতাটা পেলো, ওর জায়গা থেকে উঠলো, উঠে হেঁটে গেল, গিয়ে খাতাটা দিল, দিয়ে আবার নিজের জায়গায় চলে এলো, বা ওখানে থেকে গেলো, আড্ডা মারলো, যা ইচ্ছা তাই করলো, তারপর পানিশমেন্ট পেলো, ওগুলো আলাদা ব্যাপার। ঠিক আছে, এটা গেল হচ্ছে কনভেকশনে। এবার যাবো রেডিয়েশনে। কী হবে রেডিয়েশনে? তাহলে 7 নম্বর জায়গায় কে বসে আছে বলতো? নবনীল। এখান থেকে কী করলাম? নবনীল ক্যাচ। বোঝা গেল কথাটা? হ্যাঁ, মানে তোর ওই সিনেমাটা দেখেছিস, ওয়ান্টেড, ইংলিশ সিনেমা, গুলি বেঁকে যায়, দেখিস নি? এটা গুলির মতো যাবে খাতাটা এরকম, নবনীল ক্যাচ। ঠিক আছে, তার মানে এইটুকু আমরা বুঝতে পেরেছি। সো এইটা হচ্ছে 3টে মোড অফ ট্রান্সফার অফ হিট: কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। ওকে, প্রথমে আমরা একটু কন্ডাকশন নিয়ে ডেপথে বুঝবো। কন্ডাকশন নিয়ে ডেপথে বুঝবো। দেখো, নাও ভীষণ কনসেপচুয়াল জিনিস, ভাবতে হবে। এবার ভাবা প্র্যাকটিস করো, ভাবো ভাবো আর আমাকে বলো কি হবে। যে এখানে একটা সলিড সিলিন্ডার আছে। কি আছে এখানে? সলিড সিলিন্ডার। আমি সলিড সিলিন্ডারটাকে এইভাবে নিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? সলিড সিলিন্ডারটার মধ্যে আমি কোনো একটা হিট কিউকে দিচ্ছি। কি কি হবে? কি কি হতে পারে হিটটার? আমাকে একটা হিট দিলাম, ডাইরেক্ট হিট দিচ্ছি, এখানে একটা আগুন জ্বালিয়ে দিয়েছি। মেটালটার অপোজিট এন্ডটা গরম হয়ে যাবে। আচ্ছা, মা খুন্তিতে রান্না করে তো, তাহলে খুন্তিটা তো কড়াই লেগে থাকে, বা মা যখন কড়াইটা ধরছে, কড়াইটার তো হাত দিয়ে একটা সাইড ধরে ফেললো, তাই না? ওগুলো তো লেগে থাকে। খুন্তিটা যদি লেগে থাকে কড়াইয়ের সাথে বারবার বারবার, তাহলে খুন্তিটা তো হিট হচ্ছে। কিন্তু মা ধরে থাকে কি করে? গরম যদি হতো মা কি ধরে থাকতে পারতো? নন কন্ডাক্টিং কোথায়? নন কন্ডাক্টিং কোথায়? খুন্তি তো স্টিল, মেটাল তো কন্ডাক্টিং। অবশ্যই গরম হয়ে যায়, কিন্তু এতটা কি গরম হয়ে যায় যে ও মা ধরতে পারবে না? কিন্তু খুন্তির টিপটা কখনো ছুঁয়ে দেখেছিস? ছ্যাঁকা লাগে। মা পরোটা ভাজছে, টিপটা ছুঁয়ে দেখেছিস? আর পরের দিন বলবি মা পরোটা ভাজার সময় পরোটা দিও না, ছ্যাঁকা দিও। তো তখন বুঝতে পারবি যে কিরম লাগে। তখন এই আজকের চ্যাপ্টারটা আরও ভালো মাথায় ঢুকবে, তখন আমি রিভিশন দিয়ে নেবে, ঠিক আছে? ভুলবি না কোনো দিন। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে যে কি হয়, কি হয়, কি হতে পারে? কন্ডাকশন তো অবশ্যই হবে। কি হয়, কি হয়? সাইড দিয়ে হিট বেরিয়ে যায়। অ্যাবসলিউটলি। তার মানে ও যে হিটটা দিল, সাপোজ 100 জুল হিট দিয়েছে, ইজ দ্যাট ক্লিয়ার? 100 জুল হিটের একটা অ্যামাউন্টের হিট Q1 এখান থেকে রেডিয়েশন হয়ে বেরিয়ে যাবে, রেডিয়েটেড। ক্লিয়ার হলো? ধর 100 জুলের মধ্যে থেকে সাপোজ 20 জুল হিট রেডিয়েশন হয়ে বেরিয়ে গেছে, তাহলে কি এখানে 80 জুল হিট পৌঁছাচ্ছে? 80 জুল হিট পৌঁছাচ্ছে, ওটাও কমে যাবে। তাহলে কি হবে? অ্যাবজর্ব হয়ে যাবে। দ্যাটস দ্য রাইট ওয়ার্ড, অ্যাবজর্ব হয়ে যাবে। তার মানে আমি এখানে হিট দিয়েছি, কিন্তু এর পরেরটাও তো গরম হচ্ছে, তাহলে ওরও হিট লাগবে গরম হতে। এর পরেরটাও গরম হচ্ছে, তাহলে ওরও তো টেম্পারেচার বাড়ছে। টেম্পারেচার কখন বাড়ে? যখন একটা অবজেক্ট হিট নিজের মধ্যে স্টোর করে, তখনই তো টেম্পারেচার বাড়ে। তার মানে এর টেম্পারেচার, এর টেম্পারেচার, এরটা, তাহলে লাইন বাই লাইন কি হচ্ছে? টেম্পারেচার কিলো বাড়ছে, রাইট? তাহলে এর টেম্পারেচার বাড়ছে, এর টেম্পারেচার বাড়ছে, এর টেম্পারেচার বাড়ছে, এর টেম্পারেচার বাড়ছে। দ্যাট মিনস দ্য হিট ইজ বিং অ্যাবজর্বড ইন দ্য বডি। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কি হলো? একটা অ্যামাউন্টের হিট Q2 অ্যাবজর্বড হচ্ছে, তারপরে আর কি হচ্ছে? আর কি হচ্ছে? আর কেউ? তার মানে ধর 100 জুল হিট দিয়েছি, 20 জুল রেডিয়েটেড হয়েছে, 50 জুল অ্যাবজর্বড হয়েছে, বাকি কত জুল বেঁচে আছে? 30 জুল। কি হবে সে 30 জুলের? ওটা তো হিট অ্যাবজর্পশনের জন্য টেম্পারেচার রাইজ করবে। তাহলে বাকি জুলটার কি হবে? ট্রান্সফার হতে থাকবে। তার মানে বাকি জুলটা এখান থেকে নেক্সট লটে চলে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? তার মানে একটা অ্যামাউন্ট অ্যাবজর্বড হবে, একটা অ্যামাউন্ট রেডিয়েটেড হবে, বাকি অ্যামাউন্টটা কি হবে? বাকি অ্যামাউন্টটা
ট্রান্সফার্ড হবে 30 জুল। ট্রান্সফার বানানো ভুল হলে দেখে নিও। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এইটাই হচ্ছে ফেনোমেনা। এবার এই ঘটনাটাকেই আমি একটু বড় একটা লম্বা সিলিন্ডারের জন্য দেখব। সেম জিনিস বড় সিলিন্ডারের জন্য কি হয় একটু দেখব। দেখো, মনে করো আমি একটা বড় সিলিন্ডার নিয়েছি। সিলিন্ডারটা এখান থেকে শুরু হয়েছে, এত দূর গেছে, এরকম একটা লম্বা বড় সিলিন্ডার। ইজ দ্যাট ক্লিয়ার? সিলিন্ডারের কয়েকটা পজিশনকে মার্কিং করেছি। সাপোজ দিস ইজ পজিশন এ, বি, সি, ডি, ই। প্রত্যেকটা জায়গাতে কি করেছি, একটা করে থার্মোমিটার লাগিয়ে দিয়েছি। দিস আর থার্মোমিটারস, রাইট? ইনিশিয়ালি আমার এই যে সিলিন্ডারটা ছিল এটা ঠান্ডা ছিল, তার মানে এর টেম্পারেচার খুব কম ছিল। ইজ দ্যাট ক্লিয়ার? আমি কি করেছি, ওকে এই জায়গাটায় হিট দিতে শুরু করেছি। কি করেছি, এই জায়গায় হিট দিতে শুরু করে ওকে একটা অ্যামাউন্টের আমি হিট দিয়ে যাচ্ছি পার ইউনিট টাইম। মানে ধর 100 জুল পার সেকেন্ড করে হিট দিচ্ছি। কি বললাম? 100 জুল পার সেকেন্ড করে ওকে হিট দিচ্ছি। তাহলে যে হিট দিচ্ছি, হিটটা তাহলে গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় ফ্লো করতে শুরু করবে, কারণ ওটা পুরোটাই তো ইনিশিয়ালি কোল্ড ছিল। তার মানে যত কাছে হিট হবে, হিট তাহলে এখান থেকে এইদিকে ছড়াতে শুরু করবে, তাই না? তিনটে জিনিস হবে। কি হবে? একটা অ্যাবজর্পশন হবে, একটা ট্রান্সফার হবে, একটা রেডিয়েশন হবে, তাই না? তাহলে অ্যাবজর্পশন ট্রান্সফারের জন্য কিছুটা কিছুটা করে তো বাদ হয়ে যাচ্ছে, দিয়ে টেম্পারেচার বাড়তে থাকছে। মনে কর যা হিট দিচ্ছি তাতে এর ম্যাক্সিমাম টেম্পারেচার হতে পারে সাপোজ 80 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? তার মানে আমি অনেকক্ষণ ধরে যদি হিট দিয়ে যাই, 4 ঘন্টা 5 ঘন্টা ধরে যদি হিট দিয়ে যাই, তারপরেও আমি কি দেখবো যে এইটা 80 হয়ে গেছে, এইটা 80 হয়ে গেছে, 80 এরকম হয়ে গেছে, তাই তো? তারপরে বাকি যে হিটটা বেঁচে থাকবে সেটা ট্রান্সফার হয়ে যাবে। এটাই তো হওয়া উচিত। এটা হয় না, এটা কোনোদিনই হয় না। প্রশ্ন হচ্ছে কেন? কেন বল না? আবার শোন, আমি এখানে একটা অ্যামাউন্টের হিট প্রতি সেকেন্ডে দিয়ে যাচ্ছি, রাইট? ইনিশিয়ালি সাপোজ আমি এখানে T1 লিখছি, মানে এগুলো সব T1 টাইমে বলছি। T2 লিখছি মানে T2 টাইমে বলছি। T3 লিখছি মানে T3 টাইমে বলছি। ইজ দ্যাট ক্লিয়ার? হয়তো এটা প্রথম শুরু করার সময়, এটা হয়তো 1 ঘন্টা পর, এটা হয়তো 2 ঘন্টা পর, তারপর এটা 4 ঘন্টা পর। ইজ দ্যাট ক্লিয়ার? এটা T4 এরকম ভাবছি। তো এইরকম ভাবো যে T1 টাইমে সাপোজ এর টেম্পারেচার ছিল 0.00000 ডিগ্রি সেন্টিগ্রেড। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা সহজ করো, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে সুবিধা হবে। ইজ দ্যাট ক্লিয়ার? T2 টাইমে সাপোজ এর টেম্পারেচার হয়ে গেছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? বাকিগুলো তো অত হিট তখনও যায়নি। এটা হয়তো রয়েছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয়তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 10 ডিগ্রি হতে পারে। T3 টাইমে এটা ম্যাক্সিমাম 80 ডিগ্রি সেন্টিগ্রেড রিচ করে গেছে। যা হিট দিচ্ছি ওর বেশি হিট, এটা ওর বেশি গরম এটা হবে না, ঠিক আছে? তাহলে এখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সাপোজ হলো 60 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সাপোজ হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সাপোজ হলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সাপোজ হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ইজ দ্যাট ক্লিয়ার? T4 টাইমে এটা 80 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকলো, এটা সাপোজ হলো 70 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সাপোজ হলো 58 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সাপোজ 49 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সাপোজ 36 ডিগ্রি সেন্টিগ্রেড সাপোজ। বোঝা গেল কথাটা? এরপরে আমি দেখব যে এই T4 টাইমের পরে ধর T1 হচ্ছে 0 মিনিট, T2 হচ্ছে 30 মিনিট, T3 হচ্ছে 1 আওয়ার, T4 হচ্ছে 2 আওয়ার। এই T4 টাইমের পরে যেই আমি T5 টাইমের কথা বলবো, T4 টাইমের পরে যেই T5 টাইমের কথা বলবো, T5 টাইমে আমি কি দেখব? এটা 80 ডিগ্রি সেন্টিগ্রেডই রয়ে গেছে, এটা 70 ডিগ্রি সেন্টিগ্রেডই রয়ে গেছে, এটা 58 ডিগ্রি সেন্টিগ্রেডই রয়ে গেছে, এটা 49 ডিগ্রি সেন্টিগ্রেডই রয়ে গেছে,
এটা 36 ডিগ্রি সেন্টিগ্রেড রয়ে গেছে। বোঝা গেল কথাটা? এদের কি টেম্পারেচার পাল্টেছে? এদের টেম্পারেচার তাহলে কি আছে? সেম রয়ে গেছে, রাইট? তার মানে এরা কি আর হিট অ্যাবজর্ব করছে? না, এরা আর হিট অ্যাবজর্ব করছে না। তার মানে আমি যদি এই সময় ওকে 100 জুল পার সেকেন্ড করে হিট দিয়ে যাই, তাহলে 100 জুল পার সেকেন্ডের কি হচ্ছে? কিন্তু রেডিয়েশনও তো হতে পারে। তার মানে অ্যাবজর্পশন তো স্টপ হয়ে গেল। তার মানে T5 টাইম, সাপোজ T5 হচ্ছে 5 ঘন্টা, সাপোজ T5 টাইম, তাহলে T5 টাইমের পর থেকে মানে T4 টাইমের পর থেকে হিসেব মতো ওর টেম্পারেচার আর বাড়াতে পারছে না। তাহলে ওর টেম্পারেচারের কি হবে? ওর টেম্পারেচারটা ফিক্স থাকবে। যে হিটটা আমি ওকে দিচ্ছি তাহলে আইদার ওটা ট্রান্সফার্ড হয়ে যাবে, নয়তো ওটা রেডিয়েটেড হবে। এবার আমি একটা কাজ করতে পারি, কি করতে পারি, যে এর যে কভারিংটা এইটাকে আমি একটা ইনসুলেটর দিয়ে মুড়ে দিলাম। ঠিক আছে, ইনসুলেটর দিয়ে মুড়ে দিলাম, রেডিয়েশন হবে? রেডিয়েশন স্টপ হয়ে গেল তো। কি করলাম? ইনসুলেটর দিয়ে মুড়ে দিলাম, রেডিয়েশন কি হলো? স্টপ হয়ে গেল। হ্যাঁ বল। মানে ও যা পরিমাণ হিট দিচ্ছি ওটাকেও যদি অ্যাবজর্ব করে, তারপরে ওর টেম্পারেচার 80 ডিগ্রির উপরে বাড়বে না। তুই ধর কড়াইয়ে একটা কিছু রান্না করছিস বাড়ির গ্যাস ওভেনে, মাংসটা পুড়ে যায়? যায় না। ওটাই বাইরে কোনো বড় যেখানে পিকনিকে রান্না হচ্ছে সেখানে ওই একটা মাংস তেলের মধ্যে দিয়ে দেখবি কি হবে? পুড়ে যাবে। কেন পুড়ে যাবে? অনেক বেশি হিট অ্যাবজর্পশন হয় তাতে। আমি এখানে যা হিট দিচ্ছি তাতে এটা পড়ার কথা নয়। তুই আমাকে একটা কথা বল, যে তুই যদি একটা ধূপকাঠি জেলে রাখিস, তার কাছে যদি একটা মাংস নিয়ে রাখিস, মাংসটা সেদ্ধ হবে কোনোদিন? না। কেন হবে না? কারণ যে পরিমাণ হিট আমি ওকে দিচ্ছি তাতে ও সেদ্ধ হওয়ার মতো কন্ডিশনও যাবে না। আমার কথা কি বোঝা গেল? রাইট। তার মানে বক্তব্যটা এটাই যে আমি ওকে এমন একটা অ্যামাউন্টের হিট দিচ্ছি যাতে ওর টেম্পারেচার বেশি যাবে না। আচ্ছা, আমরা আবার জায়গায় আসি। তাহলে কি করলাম? ওকে একটা ইনসুলেটর দিয়ে র্যাপ করে দিলাম। র্যাপ করে দেওয়ার জন্য কি হবে? ওর কোনো হিট কিন্তু আর লস হবে না। তাহলে আমি ওকে তখন যা হিট দেবো সেইটা কোথায় যাবে? ট্রান্সফার হবে। এছাড়া কোনো উপায় আছে? না। তার মানে এই অবস্থায় যখন আমি ওকে র্যাপ করে দিয়েছি আর যখন এই অবস্থায় চলে গেছে, ওর টেম্পারেচার আর বাড়ছে না, এটাকে আমরা বলবো স্টেডি স্টেট। কি বলবো? স্টেডি স্টেট। কনসেপ্ট অফ স্টেডি স্টেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে তোমার সাথে আলোচনা করলাম এইটা দিয়ে, দিস ইজ দি কনসেপ্ট অফ স্টেডি স্টেট। ওকে, এবার এই যে স্টেডি স্টেটেও পৌঁছে গিয়েছে, তার মানে এই স্টেডি স্টেটে পৌঁছানোর পর দুটো জিনিস স্টপ হয়ে গিয়েছে। একটা হচ্ছে হিট অ্যাবজর্পশন, সেকেন্ড যেটা স্টপ হয়ে গিয়েছে হিট রেডিয়েশন। দুটো জিনিস স্টপ হয়ে গেছে। ফার্স্ট ইজ হিট অ্যাবজর্পশন, সেকেন্ড ইজ হিট রেডিয়েশন। আচ্ছা, তাহলে অ্যাবজর্পশন আর রেডিয়েশন স্টপ হয়ে গিয়েছে। তার মানে আমি যদি ওখানে Q/T অ্যামাউন্টের হিট পার সেকেন্ড দিই, তাহলে এখান থেকে নিশ্চয়ই Q/T অ্যামাউন্টের হিট পার সেকেন্ড আমি রিসিভ করব। ক্লিয়ার হলো? তার মানে 100 জুল পার সেকেন্ড হিট দিলে 100 জুল পার সেকেন্ড হিট রিসিভ করবো। বল। অ্যাবসলিউটলি, হ্যাঁ। কারণ যখন আমি স্টেডি স্টেট অ্যাটেন্ড করিনি তখন কি হচ্ছিল? তখন রেডিয়েশন হয়ে কিছু হিট বেরিয়ে যাচ্ছিল, কিছু হিট অ্যাবজর্ব হচ্ছিল, দিয়ে পাশেরটা টেম্পারেচার একটু একটু করে বাড়াচ্ছিল। এবার যখন আমি রেডিয়েশনটা অফ করে দিলাম, তাহলে তোর প্রশ্ন হতেই পারে, স্যার তুমি তো রেডিয়েশনটাকে অফ করে দিয়েছো, তাহলে এইখান থেকে পরের যে লেভেলটা আছে, যে হিটটা পাবে, তাহলে সে তো স্যার সেম হিটটাই পাচ্ছে, তাহলে সেইখানে তার টেম্পারেচার বাড়াচ্ছে না। তুই কোন সোর্স থেকে হিট দিচ্ছিস এরকমভাবে ভাবতে হবে। মনে কর যে একটা গ্যাস ওভেনে রান্না হচ্ছে, সেটার সাথে তুই একটা খুন্তিকে আটকে রেখেছিস ঝালাই করে। ওই খুন্তিটাকে পাশের একটা ওভেনের সাথে টাচ করে রেখেছিস, পাশের ওভেনটা জীবনে হিট হবে যতই গরম হোক খুন্তিটা? কেন হবে না? কারণ এখান থেকে এখানে যতটা হিট আসছে আমরা যেভাবে ভাবছি সেভাবে কিন্তু হচ্ছে না ব্যাপারটা। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? তাই প্রথম লেভেলে যেটুকু হিট রিসিভ করছে, যতটা অ্যামাউন্টের হিট রিসিভ করছে, পরেরটাই ঠিক একটা লেভেল থেকে একটা লেভেলের ব্যাপারটা ওই রকম হচ্ছে না। বোঝা গেল? ওই জন্য এইটার টেম্পারেচার গ্র্যাজুয়ালি আমরা দেখব একটা কন্ডিশনে থাকবে। এইটাকে বলবো স্টেডি স্টেট কন্ডিশন। হ্যাঁ বল। কারণ ওরা স্টেডি স্টেট হচ্ছে এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে ওর আর হিট অ্যাবজর্ব করতে পারবে না,
ইভেন ওর রেডিয়েশনটা আমরা বন্ধ করে দিচ্ছি, তাহলে বাকি কি পড়ে থাকলো? ট্রান্সফার ছাড়া কিছু পড়ে থাকলো না? তাতে রেডিয়েশন হতেই থাকতো। এইভাবে ভাব, ধর একটা ফার্নেসে লোহা গলানো হয়, যে ফার্নেসে লোহা গলানো হয় কি করা হয়? সেখানে একটা ক্লোজড অ্যাটমসফিয়ারের মধ্যে অনেক বেশি পরিমাণ হিট আমি ওকে সাপ্লাই করি, যার জন্যই তো লোহার মেল্টিং পয়েন্ট রিচ করে যায়, লোহাটা গলে যায়, রাইট? তার মানে পুরো লোহাটাকেও তো গলানো যায়, লোহা যখন গলছে তার মানে ফার্নেসের মধ্যে পুরো লোহাটাই তো আমরা গলাচ্ছি। তার মানে নিশ্চয়ই ওকে এমন একটা পরিমাণ হিট যদি দিই যাতে পুরো লোহাটা গলতে পারে, সেটা পসিবল। আমরা এখানে তো সেই পরিমাণ হিট দিচ্ছি না যে এতটা এক্সেস পরিমাণ হিট দিয়ে পুরোটাই গলে যাচ্ছে। বোঝা গেল কথাটা? আমরা কি করছি, ওকে একটা অ্যামাউন্টের হিট দিচ্ছি, যে হিট দেওয়ার জন্য প্রথম লেভেলটা যা গরম হচ্ছে, স্টেডি স্টেট আসার পরেও এখান থেকে যেটুকু হিট পাশের লেভেলে ট্রান্সফার হচ্ছে সেটা ট্রান্সফার হয়েই চলে যাচ্ছে। বোঝা গেল কথাটা? এই জন্যেই এই কন্ডিশনটাকে বলে স্টেডি স্টেট কন্ডিশন। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে আমাদের মূল বক্তব্য হচ্ছে স্টেডি স্টেটে দুটো জিনিস হয়, একটা হচ্ছে হিট অ্যাবজর্পশনটা বন্ধ হয়ে যায়, দ্বিতীয় হচ্ছে হিট রেডিয়েশনটা বন্ধ হয়ে যায়। এবার এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে, যে সাপোজ আমার কাছে যদি এরকম একটা ব্লক থাকে, একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক, এই রেক্ট্যাঙ্গুলার যে ব্লকটা তার লেন্থ হচ্ছে এল, তার এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে এ। ইজ দ্যাট ক্লিয়ার? দেখা গেল যে স্টেডি স্টেটে এর টেম্পারেচার এইখানটায় θ1, এর টেম্পারেচার এইখানটায় θ2। ইজ দ্যাট ক্লিয়ার? তখন যতটুকু হিট পার সেকেন্ড আমি ওকে দিচ্ছি, কিউ বাই টি কি? হিট সাপ্লাইড পার সেকেন্ড, যেটাকে আমরা এইচ দিয়ে লিখি। সো এইচ বা কিউ বাই টি হচ্ছে হিট সাপ্লাইড পার সেকেন্ড। তো ওকে যতটা হিট পার সেকেন্ড আমি দিচ্ছি, যে হিটটা এই এন্ড থেকে ঢুকছে ঠিক ততটা হিট পার সেকেন্ডে এখান থেকে বেরোবে, রাইট? দেখা যায় যে কতটা হিট ও পার সেকেন্ড ট্রান্সফার করতে পারবে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু এইচ ইজ প্রপোর্শনাল টু এরিয়া অফ ক্রস সেকশন। ইজ দ্যাট ক্লিয়ার? যত এরিয়া অফ ক্রস সেকশন বাড়বে, হিট উইল বি প্রপোর্শনাল টু দ্যাট, হিট টেকেন পার সেকেন্ড is directly proportional to change in temperature θ1 minus θ2। আচ্ছা, কেউ বলতে পারবে θ2 minus θ1 লিখলাম না কেন? কারণ θ2 কম, গুড, কারণ θ2 θ1 এর থেকে কম। তাহলে h proportional to a, h proportional to θ1 minus θ2, h is inversely proportional to 1 by l। তার মানে কি? একদম। তার মানে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে h is proportional to a is proportional to θ1 minus θ2 is inversely proportional to 1 by l। তিনটাকে যদি এক জায়গায় করি তাহলে আমরা একটা ফর্মুলা পাই। ফর্মুলাটা হচ্ছে h proportional to a θ1 minus θ2 by l। জাস্ট এক সেকেন্ড একটু ওয়েট করো। আমরা হিট ট্রান্সফারের কথা বলছি, ট্রান্সফারের কথা শোন, এইভাবে শোন। তাহলে এইচ প্রপোর্শনাল টু এ θ1 মাইনাস θ2 বাই এল। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে যদি তোমাকে প্রপোর্শনালিটি তুলতে হয় তাহলে কি করতে হবে? কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে কি লিখতে হবে? অর এইচ ইকুয়ালস টু কে এ θ1 মাইনাস θ2 বাই এল। দিস ইজ দ্য ইকুয়েশন ফর হিট ট্রান্সফার। আচ্ছা, এইভাবে বল, আমরা কিসের ইকুয়েশন করছি? হিট ট্রান্সফারের ইকুয়েশন করছি। তো ধর একটা বড় ব্লক নিয়েছিস, তুই 100 জুল দিয়েছিস, রাইট? হিট তো ট্রান্সফার হচ্ছে, যত ট্রান্সফার হতে থাকবে তত কি হবে? মাঝখানে অ্যাবজর্পশন হতে থাকে, রাইট? তুই যদি স্টেডি স্টেটের কথা ভাবিস তাহলে তার আর টেম্পারেচার বাড়ছে না,
কিন্তু তাহলেও দেখা যায় যে যত লেন্থ বাড়বে তত তোর পার সেকেন্ড যতটা হিট ট্রান্সফার করার দরকার সেটার পরিমাণও তোর হিসেব মতো লাস্টে গিয়ে কমবে, রাইট? বোঝা গেল কথাটা? টেম্পারেচার ডিফারেন্স যত বাড়বে তত বেশি হিট ট্রান্সফার হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল কথাটা? আচ্ছা, গেল। এই এক্সপ্রেশনটা বুঝতে পেরেছি, লেখা হয়ে গেছে। চলো কোয়েশ্চেন নাম্বার 3, the temperature difference between the ends of a rod of aluminum of length 1 meter and area of cross section 5 centimeter square is 200 degree centigrade। কি বলেছে? একটা অ্যালুমিনিয়াম রডের কথা বলেছে, রাইট? এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম রড, এর লেন্থ কত বলেছে? লেন্থ কত বলেছে? 1 মিটার। এরিয়া অফ ক্রস সেকশন কত বলেছে? 0.5 কি? 5 সেন্টিমিটার স্কোয়ার, 5 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, আর থিটা 1 কত বলেছে? ডিফারেন্স বলেছে, তার মানে থিটা 1 মাইনাস থিটা 2 কত বলেছে? 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, কি বার করতে হবে আমাকে? আমাকে বলেছে হাউ মাচ হিট উইল ফ্লো থ্রু দ্য রড ইন 5 মিনিটস, কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বলে দিই 0.2 কিলোজুল পার সেকেন্ড পার মিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড। কে কে কি বলেছে? কিলোজুল পার মিটার পার সেকেন্ড পার ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? ইউনিটটা বুঝতে পেরেছি, সবগুলো কিসে আছে? এসআইতে। আচ্ছা, কিলোজুল এসআই ইউনিট না জুল এসআই ইউনিট? জুল। তাহলে যা আছে এইটাকে আমরা ধরবো, তাহলে কিলোর জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করব? 1000 দিয়ে। এবার কত বলেছে? 0.2 বলেছে, রাইট? 0.2 বলেছে, হ্যাঁ। তাহলে আমরা কি করব? দ্যাট উইল বি 0.2 ইন্টু 1000, বাকি ইউনিটটা একই থাকলো। ওকে। আচ্ছা, কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, এই যে কেটা আমরা এনেছি, দিস ইজ কোফিশিয়েন্ট অফ থার্মাল, লিখে নাও, দিস ইজ কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। আচ্ছা, তার মানে আমি কি বললাম? H ইকুয়ালস টু কে এ থিটা 1 মাইনাস থিটা 2 বাই এল। এইচ মানে কি? কিউ বাই টি। তাহলে কিউ কি করে বার করব? নিশ্চয়ই এটা ইন্টু টি, রাইট? কত টাইমের জন্য বলেছে? 5 মিনিটের জন্য বলেছে। 5 মিনিট মানে কি? 5 ইন্টু 60 সেকেন্ড, কেন? ওটা সেকেন্ডে আছে, রাইট? 5 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে কি? 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কোয়ার। 1 সেন্টিমিটার স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কোয়ার। বসিয়ে দেবো এখানে। তাহলে কে এর জায়গায় বসাবো কত? 2 ইন্টু 1000, দিস 200। এরিয়া কত? 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। থিটা 1 মাইনাস থিটা 2 কত? 200। টাইম কত বলেছে? 5 ইন্টু 60। আর লেন্থ কত বলেছে? 1 মিটার। এই তো, হ্যাঁ। তাহলে কি করে করব? সো দ্যাট ইজ 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, 10। তাহলে এটা হবে 100, তাহলে 1000 ইন্টু এটাও হচ্ছে 1000 ইন্টু 60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাই না? তাহলে এটা কত হবে? দেখ, 4-এর জন্য 1 2 3 4 কেটে গেল। সো দ্যাট ইজ 6000। 6000 কি? জুল। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে, রাইট? প্রীতম কোথায় ভুল করেছিলিস? এইচ 100 কিভাবে করলি? 100 তো 100 ইন্টু এইচ 100 বেরিয়েছে 5 মিনিটের জন্য, কিছু ক্যালকুলেশন মিস্টেক করেছিস। ইজ দ্যাট ক্লিয়ার? এটুকু পরিষ্কার হয়েছে? চলো কয়েকটা জিনিস জানবো। এই যে আমরা ইকুয়েশনটা করলাম যে এইচ ইকুয়ালস টু কে এ থিটা 1 মাইনাস থিটা 2 বাই এল, এখানে একটা টার্ম আছে থিটা 1 মাইনাস থিটা 2 বাই এল, এটা কি কেউ বলতে পারবি? এটা কি? টেম্পারেচারের চেঞ্জ উইথ রেসপেক্ট টু লেন্থ। কি বলবো এটাকে? না, এটাকে একটা ভাষায় শব্দে কি বলবো? টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ভেরি গুড। আমরা এটা নিয়ে অলরেডি একবার আলোচনা করেছি, টেম্পারেচার। আর এটা এরকম টাইপের একটা জিনিস কোথাও করেছি বলতো? ভেলোসিটি গ্রেডিয়েন্ট। কোথায় করেছি? ভিসকোসিটিতে। অ্যাবসলিউটলি। সো দিস ইজ টেম্পারেচার গ্রেডিয়েন্ট, দিস ইজ টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ওকে। আচ্ছা, সো এইচ কি হলো?
কে এ থিটা ওয়ান মাইনাস, আচ্ছা আমরা ডাইমেনশন অফ কে বার করব, কী বার করবো? ডাইমেনশন অফ কে আর ইউনিট অফ কে এসআইতে বার করবো। ফার্স্টে বার করব যে ইউনিট অফ কে, ইউনিট অফ কে। দেখো তাহলে কে কে লিখতে পারি যে এইচ, এইচ মানে কি? এইচ মানে হচ্ছে কিউ বাই টি, রাইট, ইন্টু এল উপরে বাই এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু, তাই না? আচ্ছা কিউ এর ইউনিট কি হয় এসআইতে? হিট, জুল, ইন্টু লেন্থের ইউনিট মিটার, বাই টাইমের ইউনিট সেকেন্ড, এর ইউনিট এরিয়া, টেম্পারেচার। দেখ একটা মিটার কেটে যাবে না, তার মানে এটাকে লিখতে পারি দ্যাট ইজ জুল পার সেকেন্ড পার মিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড। ইটস ইম্পর্টেন্ট, ওকে? হ্যাঁ বলো। হ্যাঁ ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ আর ডিগ্রি কেলভিন চেঞ্জ সেম, তুমি লেখো একই ব্যাপার, ওকে? দেখো যখন এসআইতে করছি ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি কেলভিন চেঞ্জের ক্ষেত্রে লেখা মানে কোনো ভুল নয়, বুঝতে পেরেছো? কারণ ওদের চেঞ্জটা, কারণ এখানে যে টেম্পারেচার চেঞ্জ হিসেবে ধরা আছে ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি কেলভিনের চেঞ্জ সেমই হয়, তাই না? আমরা জানি এটা অলরেডি। আচ্ছা এর ডাইমেনশন বার করব, তাহলে কে ডাইমেনশন, হিটের ডাইমেনশন কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, রাইট? লেন্থ হচ্ছে এল ডিভাইড বাই টাইম হচ্ছে টি, এরিয়া হচ্ছে এল স্কোয়ার। টেম্পারেচারের কিছু নিই না, সো দ্যাট উইল বি এম, দেখো এল টু দি পাওয়ার দুই আর একে তিন মাইনাস দুই, টি টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে কত হবে? দ্যাট উইল বি এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। ইজ দ্যাট ক্লিয়ার? দিস ইজ দি ডাইমেনশন অফ কে। প্রত্যেকের লেখা হয়ে গেছে? আচ্ছা কোনটা বল? টেম্পারেচার থিটা দরকার নেই লেখার, কারণ নর্মাল আমরা টেম্পারেচার ধরি না ডাইমেনশনের ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ বল, যদি ধরতে চাস তাহলে কিছুই না, একটা থিটা মাইনাস ওয়ান হবে, আর কিছুই না তো। হ্যাঁ কোনটা কি বললি? যে নিচে এস সেকেন্ডের জন্য, পার সেকেন্ড, স্মল এস ওটা, হ্যাঁ ক্যাপিটাল এস না। আচ্ছা তো এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার আচ্ছা আমরা এক্সপ্রেশনটা কি করেছি? এক্সপ্রেশনটা করেছি যে এইচ ইকুয়ালস টু কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই এল। আচ্ছা এইটা কি বোঝাচ্ছে? এইটা আমাকে বোঝাচ্ছে তাহলে আমার কাছে একটা সিস্টেম আছে যার একটা রড আছে, ধর লোহার রড, যার লেন্থ হচ্ছে এল, রাইট? এখানে থিটা ওয়ান টেম্পারেচার, এখানে থিটা টু, স্টেডি স্টেটে ধরছি, তার মানে প্রত্যেকটা মোমেন্টে তার মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের হিট ট্রান্সফার হবে, রাইট, পার সেকেন্ড। আচ্ছা কিন্তু যদি এরকম হলো, যেমন আমাকে একটা প্রশ্ন করলো যে স্যার যদি টেম্পারেচারটা বাড়তে থাকে, হতে পারে না, বাড়তেই তো পারে। আমি একটু কী বললাম যে আমরা যদি একটা আয়রন ফার্নেস দেখি তাহলে তার মধ্যে আমরা এমন পরিমাণ হিটও দিতে পারি যে পুরোটাকেই গলে দিতে পারি, পারি তো? তাহলে যদি এরকম হয় যে আমরা তাকে এমনই হিট দিচ্ছি যে প্রত্যেকটা মোমেন্টে তার টেম্পারেচারটা বাড়তে থাকছে বা কমতে থাকছে, ধর ওপরটা ইনসুলেট করে দিয়েছিলাম কিন্তু ইনসুলেশন ব্রেক হয়ে গেছে, হয়তো রেডিয়েশনের জন্য টেম্পারেচারটা ফল করে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা সেকশনের টেম্পারেচার তো এক থাকবে না। তাহলে এখানে যেরকম আমি থিটা ওয়ান আর থিটা টু দেখছি, কিছুক্ষণ পর থিটা ওয়ান আর থিটা থ্রি হয়ে যেতে পারে, তার মানে প্রত্যেকটা মোমেন্টে ওর টেম্পারেচারটা এখানে চেঞ্জ হতে পারে। এই ধরনের অবস্থায় আমরা সবসময় কী করি? ডিফারেন্সিয়াল করি, মানে যত মিনিমাম চেঞ্জ আমরা ধরতে পারি, রাইট? তাহলে মিনিমাম চেঞ্জ ধরলে কি হবে? এইচ ইকুয়ালস টু কে এ, তাহলে এইখান থেকে এইটুকুর মধ্যে যে চেঞ্জ সেটাকে হিসাব করতে হবে। সাপোজ এই জায়গাটায় থিটা, এই জায়গাটায় থিটা প্লাস ডি থিটা, কোনটুকুর মধ্যে চেঞ্জ? এইটুকুর মধ্যে চেঞ্জ, সাপোজ এটাকে ডিএক্স ধরলাম, তাহলে এইটুকুর মধ্যে চেঞ্জ কত? এইটুকুর মধ্যে চেঞ্জ হবে নিশ্চয়ই থিটা প্লাস ডি থিটা মাইনাস থিটা, সো এইটুকুর মধ্যে চেঞ্জ নিশ্চয়ই ডি থিটা, এইটুকুর মধ্যে চেঞ্জ ডিএক্স, তাহলে এখানে গ্রেডিয়েন্ট কী হবে? নিশ্চয়ই ডি থিটা ডিএক্স। কথা হলো? কথাটা পরিষ্কার হয়েছে? কোনো কনফিউশন আছে? না, লিখে নাও। না ওরকম না, আমরা আবার ডি থিটাটাকে নেগেটিভও ধরতে পারি, মানে ডি থিটা মানে যে ডি থিটাকে সবসময় পজিটিভ হতে হবে এমনই নয় কিন্তু, ঠিক আছে? ডি থিটা ইন্ডিকেট করে টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচার যে নেগেটিভও তো হতে পারে। টেম্পারেচার যেমন আমরা পজিটিভ ভাবছি, আমরা ভাবছি এটা ধর 30, এটা 31, তাহলে এখানে ডি থিটা প্লাস ওয়ান, কিন্তু যদি 30 আর 29 হয় তাহলে ডি থিটা কত হবে? -1। ডি থিটা ইন্ডিকেটস চেঞ্জ, চেঞ্জ মানে এটা নেসেসারি নয় যে সেটাকে পজিটিভই হতে হবে,
ইজ দ্যাট ক্লিয়ার? লিখে নাও। দেখো আমাদের কোয়েশ্চেনটা কি বলছে, দ্য অপোজিট ফেসেস অফ অ্যান আয়রন কিউব আর ইন স্টিম অ্যান্ড ইন আইস। একটা আয়রন কিউবের কথা বলছে। সো এইটা একটা আয়রন কিউব, এর দুটো ফেস দুটো আলাদা আলাদা জায়গায় আছে। একটা আছে স্টিমে, একটা আছে আইসে। স্টিমে মানে টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আয়রন আইসে মানে টেম্পারেচার কত? তার মানে θ1 হচ্ছে এটা, θ2 হচ্ছে এটা, রাইট? এবার বলছে যে ইচ সাইড অফ দ্য কিউব ইজ 2 সেন্টিমিটার। কিউব আমি তো কিউবাই ডেকেছি, যাই হোক প্রত্যেকটা সাইড 2 সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ ক্রস সেকশন কত? 4 কি সেন্টিমিটার স্কোয়ার। লেন্থ কত? 2 সেন্টিমিটার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমাকে বলছে যে হাউ মাচ আইস উইল মেল্ট ইন 5 মিনিটস, latent heat of ice is 80 calorie per gram. How much ice will melt in 5 minutes? তার মানে ভালো করে বুঝবে যে হাউ মাচ আইস, আমরা জানি কিউ ইকুয়ালস টু এম এল, রাইট? তাহলে এমই হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ আইস দ্যাট উইল মেল্ট, এল হচ্ছে লেটেন্ট হিট অফ আইস। তাহলে আমি কি করব, আমি নিশ্চয়ই কিউ ইকুয়ালস টু কে এ θ1 মাইনাস θ2 বাই এল ইন্টু টি, এই ফর্মুলাটা ইউজ করব, রাইট? ইন্টু কিউ ইকুয়ালস টু করছি তো 1/L কেন করতে যাবো? এবার আমার এখানে কে এর ভ্যালু বলে দিয়েছে 0.2 ক্যালোরি পার সেকেন্ড। কে এর ভ্যালু বলে দিয়েছে 0.2 ক্যালোরি পার সেকেন্ড পার ডিগ্রি সেন্টিগ্রেড পার সেন্টিমিটার ইনভার্স, এরকমই তো বলেছে, রাইট? আচ্ছা দেখো এটা ক্যালোরি আছে এখানে, তাই না? আবার কিউ ইকুয়ালস টু যদি আমি এম এল লিখি, এল এর ভ্যালুটাও তাহলে দেখো আমাকে নিশ্চয়ই ক্যালোরিতে দিয়েছে, 80 ক্যালোরি পার গ্রাম, রাইট? তার মানে এ পাশে ভাবো, এ পাশে আছে ক্যালোরি পার গ্রাম, এ পাশে আছে ক্যালোরি। ক্যালোরি কি হবে? কেটে যাবে না? তাহলে কি আমার ক্যালোরিটা চেঞ্জ করে এসআইতে যাওয়ার প্রয়োজন আছে? কোনো রিকোয়ারমেন্ট আছে না? তাহলে আমি কি করবো, এটাকে কিছু পাল্টাবো না, বাকি বাদ দেখো সবই সিজিএসে রয়েছে, তাই না? তাহলে এম এল ইকুয়ালস টু কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই এল করবো। আচ্ছা বার করতে হবে এম, এলটাকে তখন এ পাশে নিয়ে যাব। তাহলে কে কত বসাবো? 0.2। এরিয়া হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। θ1 মাইনাস θ2 হচ্ছে 100 মাইনাস 0 মানে 100। টাইম কত বলেছে? এরিয়া 4 সেন্টিমিটার স্কোয়ার। টাইম কত বলেছে? 5 মিনিট। তাহলে 5 ইন্টু 60। এল কত বলেছে? 80 আর লেন্থ হচ্ছে 2, রাইট? তাহলে এখান থেকে 2 কেটে গেল, 4 দিয়ে হচ্ছে 20, 4 দিয়ে হচ্ছে 20, 20 দিয়ে হচ্ছে আচ্ছা 20 দিয়ে হচ্ছে 5, আর কিছু কাটছে? 0 কেটে যাচ্ছে একটা, রাইট? তাহলে কত হচ্ছে? 5 ছক 30, 30 ইন্টু 5 150, 150 গ্রাম। সো দিস ইজ দি ভ্যালু অফ এম। লিখে নাও প্রত্যেকে, যারা যারা কওনি তারা লিখে নাও ফার্স্ট। এখন আমরা দুটো জিনিস করব। তাহলে আমরা বেসিক জিনিস বুঝে গেছি যে আমার কাছে একটা স্ল্যাব থাকলে, টেম্পারেচার ডিফারেন্স থাকলে, স্টেডি স্টেটে থাকলে, সেমি ট্রান্সফার হলে কিউ ইকুয়ালস টু কে এ θ1 মাইনাস θ2 টি বাই এল, এটা হয়। এটুকু আমরা বুঝে গেছি। এবার আমরা করব কম্বিনেশন অফ স্ল্যাবস। কম্বিনেশন অফ স্ল্যাবস থিওরি ডেরিভেশন দেয়। কি বললাম? থিওরি ডেরিভেশন দেয়। সো ইটস ইম্পর্টেন্ট, ওকে? থিওরিটা দেখবে। দেখো combination of two slabs in সিরিজে স্ল্যাবগুলোকে কানেক্ট করেছি। মনে করো আমি একটা স্ল্যাব নিয়েছি এখানে, এর সাথেই আমি আর একটা স্ল্যাব নিয়েছি এইখানে, রাইট? দুটো স্ল্যাব নিয়েছি। এই স্ল্যাবটার লেন্থ L1, এই স্ল্যাবটার লেন্থ L2। আমাকে বলতে পারবি দুটো স্ল্যাবের কি এরিয়া আলাদা?
না, তাহলে এইখানটায় মাথায় রাখতে হবে দুটো স্ল্যাবের এরিয়া অফ ক্রস সেকশন সেম, তার মানে এর এরিয়া যদি এ হয় তাহলে এরও যে এরিয়া দ্যাট উইল অলসো বি এ। ক্লিয়ার হলো? সাপোজ এইখানের টেম্পারেচার θ1, এইখানের টেম্পারেচার θ2, মাঝখানের টেম্পারেচার θ, কে সব থেকে বড় যদি আমি হিটটাকে এই দিক দিয়ে সাপ্লাই করি? গুড। তাহলে যদি টি টাইমে কিউ হিট সাপ্লাই করি তাহলে অ্যামাউন্ট অফ হিট সাপ্লাইড ইন ইউনিট টাইম ইজ কিউ বাই টি, রাইট? হিটটা এইদিকে যাচ্ছে, সো θ1 কার থেকে বড়? থিটার থেকে। থিটা কার থেকে বড়? ক্লিয়ার? এই যে ব্লকটা এর কোফিশিয়েন্ট হচ্ছে k1, এই যে ব্লকটা এর কোফিশিয়েন্ট k2, রাইট? আমরা কি স্টেটে আছি? স্টেডি স্টেটে আছি। তার মানে প্রথম ব্লকটা ভাবি বা পরের ব্লকটা ভাবি বা মাঝখানে যে কোনো একটা টুকরো ভাবি, প্রত্যেকের মধ্যে দিয়ে একই অ্যামাউন্টের হিট কন্ডাক্টেড হয়ে বেরিয়ে যাচ্ছে না? ভালো করে বুঝবি কথাটা। আমরা কি করছি? আমরা স্টেডি স্টেটের কথা বলছি। স্টেডি স্টেট মানে হিট যেটা ট্রান্সফার হচ্ছে ওর মধ্যে দিয়ে সেটা সবসময় একই থাকবে। আমি যদি এইটুকু জায়গার কথা ভাবি, তার মধ্যে যা থাকবে এই ব্লকেও তা থাকবে, এই ব্লকেও তা থাকবে, টোটাল ব্লক মিলিয়েও তাই থাকবে। তাহলে আমি তিনটে ইকুয়েশন লিখব। ইকুয়েশন 1 ফার্স্ট ব্লকটাকে নিয়ে লিখতে পারি যে H ইকুয়ালস টু K1A θ1 মাইনাস থিটা বাই L1 লিখতে পারি ফার্স্ট ব্লকটার জন্য। বলতো সেকেন্ড ব্লকটার জন্য কি লিখতে পারি? H ইকুয়ালস টু গুড থিটা মাইনাস θ2 বাই L2। আচ্ছা টোটাল ব্লকটা নিয়ে কি লিখতে পারি? কি লিখবো? দাঁড়াও একটা একটা করে। কে এর জায়গায় কি লিখবো? হ্যাঁ k1 প্লাস k2। আর কেউ অন্য কিছু না? অত সহজে এটা বলা যায় না। রেজিস্ট্যান্সের কম্বিনেশনে যখন প্যারালাল থাকে তখন কি আমরা বলতে পারি R1 প্লাস R2? পারি না। তখন একটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম, রাইট? এর ক্ষেত্রেও আমরা ধরবো এটা কে সিরিজ, যেটা আমরা বার করতে চলেছি। ওকে, ইনটু এরিয়া কি পাল্টেছে টোটাল ব্লকের ক্ষেত্রে? না। টেম্পারেচার চেঞ্জে কি লিখবো? গুড θ1 মাইনাস θ2। টোটাল লেন্থের চেঞ্জে কি লিখবো? ভেরি গুড L1 প্লাস L2। ক্লিয়ার হলো? তিনটে ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব। দেখো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা আগে প্রসেসটা শুনবে, আমি আমার মতো করব। আমি চাই তোমরাও যারা যারা চাইবে তারা নিজের মতো করো, নিজের মতো করবি, নিজের মতো করবি, ঠিক আছে? কি করব? 1 আর 2 কে ইকুয়েট করব। ভালো করে শুনে নাও কি করব। 1 আর 2 কে ইকুয়েট করব, করে এখান থেকে থিটার একটা ভ্যালু বার করব। থিটার যে ভ্যালুটা বার করবো সেটা যে কোনো একটাই পুট করবো, প্রথমটায় বা সেকেন্ডেরটায়। কি বললাম? 1 আর 2 কে ইকুয়েট করব, থিটার ভ্যালু বার করব। থিটার যে ভ্যালুটা বার করবো প্রথমটা বা দ্বিতীয়টা একটা পুট করব, করে একটা ইকুয়েশন পাবো। যে ইকুয়েশনটা পাবো সেটাকে 3 নম্বরের সাথে কম্পেয়ার করব। এইটাই হচ্ছে প্রসেস, আর কিচ্ছু না। ক্লিয়ার? নিজেদের মতো করতে থাকো, আর না হলে আমার পরপর লিখতে থাকো। 1 আর 2 কে ইকুয়েট করবো, কারণ দেখ এর যা হিট ট্রান্সফার পার সেকেন্ড, এরও তো হিট ট্রান্সফার পার সেকেন্ড সেম, দুটোই এইছে না? তাহলে আমরা 1 আর 2 কে ইকুয়েট করতে পারি না? ওকে, যারা নিজেরা করবে নিজেরা করো, বাকিরা আমাকে টোকো। হ্যাঁ, এটা জাস্ট সিম্পল ম্যাথামেটিক্স, কিছু নেই। ইকুয়েটিং 1 and 2 উই গেট 1 আর 2 কে ইকুয়েট করে কি পাই? K1A θ1 মাইনাস থিটা বাই L1 ইকুয়ালস টু K2A থিটা মাইনাস θ2 বাই L2 পাই। বোথ সাইড থেকে আমরা a কে কেটে বাদ দিয়ে দিতে পারি। সো a কে কেটে কি করলাম? বাদ দিয়ে দিলাম। অর K1 θ1 বাই L1 মাইনাস K1 থিটা বাই L1 ইকুয়ালস টু K2 থিটা বাই L2 মাইনাস K2 θ2 বাই L2। আমি চাইছি থিটা বার করতে। কি করব? এই মাইনাস পার্টটাকে ওপাশে নিয়ে যাব, এই মাইনাস পার্টটাকে এপাশে নিয়ে যাব। মাইনাসগুলো ওপাশে গেলে কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে কিভাবে লিখব? অর K1
theta 1 by L1 plus K2 theta 2 by L2 equals to K1 theta by L1 plus K2 theta by L2 লিখতে পারি। और দেখো ডান দিকের পার্টটাকে আমি বাঁ দিকে লিখছি, বাঁ দিকের পার্টটা ডান দিকে লিখছি, ইকুয়েশন লিখতেই পারি। থিটাকে যদি কমন নিই তাহলে লিখতে পারি K1 by L1 প্লাস K2 by L2 ইকুয়ালস টু, দেখো এখানে কি লিখতে পারি K1 theta 1 by L1 plus K2 theta 2 by L2, কারণ এখানে কোনো চেঞ্জ করা যাচ্ছে না। সো K1 theta 1 by L1 plus K2 theta 2 by L2। এবার কি করব, और theta equals to এইটা ডিভাইড বাই এই পার্টটা, সো দ্যাট উইল বি K1 theta 1 by L1 plus K2 theta 2 by L2 হোল ডিভাইড বাই K1 by L1 plus K2 by L2। এই যে থিটা ভ্যালুটা পেলাম এটাকে নাম দাও 4 বলে। পুটিং দ্য ভ্যালু অফ 4 ইন ইকুয়েশন 1, 4 এর ভ্যালুটা ইকুয়েশন 1 এ পুট করব। পুটিং দ্য ভ্যালু অফ 4 ইন ইকুয়েশন 1 কি পাই আমরা, পুটিং দ্য ভ্যালু অফ 4 in equation 1, h equals to, দেখো K1a by L1 বার করে আনলাম, ভেতরে আছে থিটা 1 মাইনাস থিটা 1 মাইনাস থিটার জায়গায় কি বসাবো, টোটাল এই টার্মটা, তাহলে এটাকে কি লিখতে পারি K1 theta 1 by L1 plus K2 theta 2 by L2 ডিভাইড বাই K1 by L1 প্লাস K2 by L2। আচ্ছা আমরা এখানে এলসিএম এইচসিএফ করতে পারি, দেখ নিচে L1 আছে নিচে L2, তাহলে উপরে নিচে বোথ সাইড আমরা L1 L2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে যদি বোথ সাইডে L1 L2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এর উপরে আমরা তো এরকম করতে পারি যে এটাকে থার্ড ব্র্যাকেটে দিলাম, এটার উপরে কি করলাম L1 L2 দিয়ে মাল্টিপ্লাই, নিচে কি করলাম L1 L2 দিয়ে মাল্টিপ্লাই, করতে পারি, কিছু পাল্টায় তাতে না। তাহলে মাল্টিপ্লাই করলে কি পাবো, দেখ মাল্টিপ্লাই করলে পাবো যে H ইকুয়ালস K1a by L1 থিটা 1 মাইনাস, দেখো এখানে L1 L2 দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচে L1 আছে, তাহলে কে কাটবে এখানে L1 না L2, L1, তাহলে কে পড়ে থাকলো L2, সো দ্যাট উইল বি K1 theta 1 L2। একইভাবে পরেরটায় K2 theta 2 L1 ডিভাইড বাই এখানে L1 L2 সেম L1 কাটবে, সো K1 L2 প্লাস K2 L1। ক্লিয়ার হয়েছে, থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম, সো বুঝতে পেরেছো নাও। और H ইকুয়ালস টু কী হবে, দেখো এটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, সো K1a by L1 এই টোটালটা দিয়ে থিটা 1কে মাল্টিপ্লাই, সো K1 L2 থিটা 1 প্লাস K2 L1 থিটা 1, মাইনাস থেকে এইটাকে বার করব, সো মাইনাস K1 থিটা 1 L2 মুখ বন্ধ মাইনাস K1 theta 1 L2, দেখো আবার মাইনাস K2 theta 2 L1 হোল ডিভাইড বাই K1 L2 প্লাস K2 L1। ক্লিয়ার হলো, কে কাটে K1 theta 1 L2 একটা মাইনাস আছে, K1 theta 1 L2 প্লাস আছে, তাহলে এই পার্টটা কেটে যায়, K2 theta 1 L1 K2 theta 2 L2, তার মানে এই পার্টটা কাটে না। ওকে, তাহলে কি করব, তাহলে এই পাশটাতে এই জিনিসটা নিয়ে আসবো, আর H ইকুয়ালস টু, দেখো K1a বাই L1 উপরে থাকছে K2 L1 থিটা 1 K2 L1 থিটা 1
মাইনাস K2 L1 থিটা 2 হোল ডিভাইড বাই K1 L2 প্লাস K2 L1। আচ্ছা দেখ, উপর থেকে আমি কি K2 L1 কে কমন নিতে পারি? দেখ K2 L1 থিটা 1 আছে, K2 L1 থিটা 2 আছে, তাহলে কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি হবে? সো দ্যাট উইল বি K1 K2 L1 এ ভেতরে থিটা 1 মাইনাস থিটা 2 হোল ডিভাইড বাই K1 L2 প্লাস K2 L1। দিস ইজ দ্য ইকুয়েশন অফ H। আচ্ছা এইটাকে দিলাম 5 নম্বর। নিচে একটা, হ্যাঁ একটা L1 মিসিং আছে, ঠিক আছে, এটা দিলাম হচ্ছে 5 নম্বর। দেখ এই যে 5 নম্বরটা, এই 5 নম্বরটাকে এই 3 নম্বরের সাথে ইকুয়েট করতে পারি। কেন? দেখ এখানে টেম্পারেচার ডিফারেন্স থিটা 1 মাইনাস থিটা 2, ওখানেও টেম্পারেচার ডিফারেন্স থিটা 1 মাইনাস থিটা 2। ক্লিয়ার? তার মানে এটার সাথে কম্পেয়ার করতে পারি। লিখবে কম্পেয়ারিং 3 and 5, কম্পেয়ারিং 3 and 5, 3 আর 5 কে কম্পেয়ার করছে। তাহলে কি লিখতে পারি? দেখ KS A থিটা 1 মাইনাস থিটা 2 বাই L1 প্লাস L2 ইকুয়াল টু এই পার্টটা যে K1 K2 L1 A থিটা 1 মাইনাস থিটা 2 বাই L1 K1 L2 প্লাস K2 L1 লিখতে পারি। কি করছি? যেগুলো যেগুলো কাটে কেটে দিচ্ছি, যেমন এ এ কেটে যায়, থিটা 1 মাইনাস থিটা 2, থিটা 1 মাইনাস থিটা 2 কেটে যায়, আর কেউ কাটে না। অর L1 কোথায় কাটবে? নিচে উপরে L1 আছে, তাহলে L1 কেটে যাবে। ক্লিয়ার হলো কথাটা? তার মানে এখানে কি লিখতে পারি যে অর KS ইকুয়ালস টু, দেখো K1 K2 ব্র্যাকেটে L1 প্লাস L2 বাই K1 L2 প্লাস K2 L1 লিখতে পারি। উপর নিচে K1 K2 দিয়ে ডিভাইড করে দেবো। প্রিয়াংশু খাতা দেখে যাবে আমাকে। উপর নিচে K1 K2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে K1 K2 দিয়ে ডিভাইড করলে কি পাই? দেখো তাহলে K1 K2 দিয়ে এটা ডিভাইড করলে পুরোটা কেটে যায়। K1 K2 দিয়ে এটা যদি ডিভাইড করি তাহলে কি পাই? উপরে থাকছে L1 প্লাস L2 ডিভাইড বাই K1 বাই K1 K2, তাহলে L2 বাই K2, আর এখানে K2 বাই K1 K2, K2 K2 কেটে যাবে, L1 বাই K1। সো L1 বাই K1 প্লাস L2 বাই K2। দিস ইজ K সিরিজ। ইম্পর্টেন্ট, এই ডেরিভেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা এবার এখানে একটা স্পেশাল কেস করতে হবে। সেটা হচ্ছে যে এই যে লেন্থগুলো, দুটো ব্লকের লেন্থগুলো আলাদা আলাদা নিয়েছিলাম L1 আর L2, যদি লেন্থগুলো দুটো ব্লকের সেম হতো, যদি ইফ L1, হ্যাঁ লিখে নে, if L1 equals to L2 equals to L হতো, তাহলে KS কে কি লিখতাম? নিশ্চয়ই L প্লাস L ডিভাইড বাই L বাই K1 প্লাস L বাই K2। সো L যদি কমন নিয়ে নিই তাহলে কি হয়? 2 বাই 1 বাই K1 প্লাস 1 বাই K2, তাহলে L কেটে যাবে। সো 2 K1 K2 বাই K1 প্লাস K2। দিস ইজ K সিরিজ। এই স্পেশাল কেসটা নিউমেরিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ফর নিউমেরিক্যালস। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ডেরিভেশন, দিস ইজ ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল। লিখে নাও। আচ্ছা এখন আমরা কি করব? when slabs are connected in parallel, দুটো স্ল্যাবকে প্যারালালে কানেক্ট করব। when slabs are connected in parallel, স্ল্যাবগুলোকে প্যারালালে কানেক্ট করব। কি হচ্ছে? দেখো এইটা একটা স্ল্যাব,
এখানে দেখবে এইটা একটা স্ল্যাব, এর সাথে কি করেছি, আর একটা স্ল্যাবকে প্যারালালে রেখেছি। এর এরিয়া যদি A1 হয়, এর এরিয়া যদি A2 হয়, এর যদি লেন্থ L হয়, তাহলে এর লেন্থ কত হবে উপরেরটার? L। এর যদি টেম্পারেচার θ1 হয়, এর টেম্পারেচার θ2 হয়, নিচের স্ল্যাবের টেম্পারেচার কি হবে? সেম। আচ্ছা, যে সারফেসের টেম্পারেচার সেম হয় সেই সারফেসকে বলে আইসোথার্মাল সারফেস। কি সারফেস বলে? আইসোথার্মাল। আইসো মানে সেম, থার্মাল মানে টেম্পারেচার। ওকে, যদি এখান দিয়ে আমি H1 হিট দিই, এখান দিয়ে H2 হিট দিই, তাহলে উপরের ব্লক দিয়ে কত হিট পাবো? H1। নিচের ব্লক দিয়ে কত হিট পাবো? আচ্ছা, তাহলে টোটাল হিট কত যাচ্ছে? ভেরি গুড, টোটাল হিট যাচ্ছে H1 প্লাস H2। এটাকে লিখতে পারি H। আচ্ছা, তিনটে জিনিস করবো। ফার্স্ট H1 বার করবো। H1 কি লিখবো? গুড, এটা K1, এটা K2। সো K1 A1 θ1 মাইনাস θ2 বাই L। বাহ। H2 কি লিখবো? রাইট। আচ্ছা, 3 নম্বর H কি লিখবো? না, এটা তো এই দুটোকে অ্যাড করে করবো H1 প্লাস H2 করে। কিন্তু যদি এটাকে ইমাজিন করি যে একটা ব্লকই রয়েছে, একটা ব্লকই রয়েছে, একটা কথা বলো, একটা ব্লকই থাকলে তার টোটাল এরিয়া কত হবে? A1 প্লাস A2। তার কোফিশিয়েন্ট KP ধরলাম, K প্যারালাল বলে। এরিয়ার জায়গায় কি ধরবো? A1 প্লাস A2। রাইট। টেম্পারেচার চেঞ্জ কি হবে? θ1 মাইনাস θ2। রাইট। লেন্থ কত হবে? L। আচ্ছা, আমি কি লিখতে পারি H ইকুয়ালস টু H1 প্লাস H2? ইজিলি লিখতে পারি। তাহলে পুটিং H equals to H1 plus H2, H equals to H1 plus H2 পুট করলে কি হবে? KP A1 plus A2 ইন্টু ডেল্টা থিটা লিখলাম, হ্যাঁ, বাই L, জায়গায় ধরবে না তাই, ইকুয়ালস টু K1 A1 ডেল্টা থিটা বাই L প্লাস K2 A2 ডেল্টা থিটা বাই L। রাইট। ডেল্টা থিটা ডেল্টা থিটা ডেল্টা থিটা কেটে গেল, L L L কেটে গেল। और KP কে কি লিখতে পারি? K1 A1 K2 A2 বাই A1 প্লাস A2 লিখতে পারি এটা। ওকে, এবার ইফ A1 ইকুয়ালস টু A2 ইকুয়ালস টু A, তাহলে KP কি হবে? K1A প্লাস K2A, তাহলে K1 প্লাস K2 বাইরে A, A1 প্লাস A2 মানে 2A, A কেটে গেল, that will be K1 plus K2 by 2. This is K parallel. রাইট। বুঝতে পেরেছো সবাই? কোনো কনফিউশন আছে? লিখে নাও।